তো ওর ওরকম কোনো প্রেশার নাই, ঠিক আছে। তো ডেডিকেশন থাকাটা ভালো, এই যে এখন থেকে যদি ওর ডেডিকেশন ভালো থাকে তাহলে তো এটা ওর জন্য ভালো। তারপরে এখন হয়তোবা এখন আর আসবে না, কারণ কত আর থাকবে বলেন। এখন আপনাদের আমাদের তো একটা চাপ আছে যে সামনে পরীক্ষা। তো যাই হোক, যে আমরা শুরু করি। দেখেন, যাদের যারা আসার কথা চলে আসছে, আর আমরা সামনের দিকে অনেক লম্বা লম্বা সেশন নিব, বুঝছেন। এখন যদি যাদের ধৈর্য নাই তারা ছিটকে পড়বে, কিচ্ছু করার নাই। আমাদের সেশনগুলো অনেক লম্বা হবে সামনে, কারণ আমাদেরকে টপিক শেষ করতে হবে। দেখেন, তাহলে ইসুফ জুলেখা যেটা, সেটা লিখছে শাহ মোহাম্মদ সগির, সুলতান ক্লাসটা গিয়াসউদ্দিন। রেকর্ড করলে না? হ্যাঁ ক্লাসটা রেকর্ড করলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, এখন ক্লাসটা রেকর্ড করতেছি, যেহেতু আমি প্রথম দিকে রেকর্ড করি নাই, গতটা আর এইটা রেকর্ড করতেছি। কারণ হচ্ছে যে এখন অনেকে টায়ার্ড হয়ে গেছে, বুঝছেন, অনেকের মাথা ঝিমঝিম করতেছে, মাথা ব্যথা করতেছে শুনতে শুনতে। এই জন্য আমি, যাতে তারা পরবর্তীতে রেকর্ডটা দেখতে পারে, এই জন্য আমি এখন রেকর্ডটা করতেছি। তো দেখেন, যে তিনি গৌড়ের সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ এর যেই পৃষ্ঠপোষকতায় ইউসুফ জুলেখা সে মানে কাব্যটা লিখছে। তো এখন, এবং তিনি ছিল গিয়াসুদ্দিন আজম শাহের রাজ কর্মচারী ছিল এই শাহ মোহাম্মদ সগির। এখন শাহ মোহাম্মদ সগির ছাড়াও ইউসুফ জুলেখা আরো অনেকে লেখছে, কবি আব্দুল হাকিম, গরিবুল্লাহ, ঠিক আছে, আরো অনেকে ইউসুফ জুলেখা লেখছে। তো এগুলোর বিষয় না। তো ইউসুফ জুলেখার বিষয়টা আপনারা জানেন যে এটা, যে ইউসুফ জুলেখার বিষয়টা হচ্ছে যে আপনারা কোরআন বা এই বিষয়গুলো সবাই জানেন, সো আমি এটাকে নিয়ে আর আলোচনা করতেছি না, ঠিক আছে। আমরা এখন লাইলি মজনুতে চলে যাচ্ছি। তো লাইলি মজনু, এটা হচ্ছে আপনার, এটা লিখছে কে? লাইলি মজনু লিখছে দৌলত উজির বাহারাম খা, আব্রাহাম খা, নাকি, হ্যাঁ, বাহারাম খা। তাহলে দৌলত উজির বাহারাম খা। এখন প্রশ্ন হচ্ছে, দৌলত উজির বাহারাম, দৌলত উজির কেন আসলো? কারণ হচ্ছে উনি চট্টগ্রামের অধিবাসী। দৌলত উজির বাহারাম খাঁ উনি চট্টগ্রামের অধিবাসী। উনি ছিল আপনার অর্থ সচিব ছিল, কোন একটা রাজ্যের অর্থ সচিব ছিল। তো যারা অর্থ সচিব তাদের নাম হচ্ছে দৌলত উজির, ঠিক আছে। দৌলত মানে ধন, উজির তো মানে সচিব। এখনকার মন্ত্রী, তখন বলতো উজির। তার মানে উনি ছিল অর্থ সচিব। তো এটা হলো দৌলত উজির বাহারাম খাঁ। দৌলত উজির হচ্ছে তার উপাধি। তিনি আপনার এই লাইলি মজনু যে কাব্যটা, যে এটা মানব প্রেমের কাব্য, তিনি বাংলা অনুবাদে প্রথম যে মানব প্রেমের কাব্য নিয়ে আসছে, যে লাইলু এবং মজনু দুজনই মানুষ, এবং এই মানব প্রেমের যে কাব্যটা সেটাই নিয়ে আসছে লাইলি মজনুর কাব্যের মধ্যে, ঠিক আছে। তো লাইলি মজনুর ঘটনাটা আমরা জানি, ঠিক আছে, এখানে দেওয়া আছে, আপনারা একটু জুম করে পড়ে নিয়েন, ঠিক আছে। বা এটা অনেকেই জানেন যে লাইলির জন্য মজনু একদম পাগল হয়ে গেছে, লাইলিকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। পরবর্তীতে মজনুকে পাগল হয়ে পরে লাইলিও মারা গেছে, মজনু ওর কবরে ওদিকেই মারা গেছে, ঠিক আছে। এই বিষয়টাতে এখন এই লাইলি মজনুর প্রেম এখন আর নাই, ঠিক আছে। এখন হচ্ছে প্রেম হচ্ছে ওই যে সব লড়র পড়র, ঠিক আছে। তো এই জন্য দেখা গেছে যে এখন ওই খাঁটি প্রেম আর এখন নাই, ঠিক আছে। তো এই জন্য একটু দেখবেন, আর এখান থেকে পুরোটা একটু পড়ে দেখবেন। তো এটা হচ্ছে যে লাইলি মজনুর যে বিষয়টা আসলাম, যে লাইলি মজনুর কাব্যের যে অনুবাদটা করছে, বা লাইলি মজনু কাব্যটা লিখছে দৌলত উজির বাহারাম খাঁ। আর এটা একটা মানব প্রেম ধর্ম, মানব প্রেম নিয়ে রচিত। আর আনুমানিক ১৬শ শতকে এই কাব্যটা লেখা হয়েছে। এখন আমরা এক নজরে রোমান্টিক প্রণয় উপাখ্যানের জন্য একটা চার্ট দেখব। আমরা দেখতেছি ইউসুফ জুলেখা লেখছে শাহ মোহাম্মদ সগির, লাইলি মজনু লেখছে দৌলত উজির বাহারাম খাঁ। এই যে এরপরে মধুমালতী, মধুমালতী লেখছে মোহাম্মদ কবির। এই মধুমালতী হচ্ছে একটা হিন্দি কাব্য থেকে এটা নিয়ে আসছে। আর আপনারা এই যে বিদ্যা সুন্দর লেখছে সাবরিদ খান। এই চারটা এখন একটু আপনারা একটু মানে চোখ বলে রাখবেন, আর ঠিক আছে। এই যে সতী ময়না লোর চন্দানী লেখছে দৌলত কাজী, পদ্মাবতী লেখছে আলাওয়াল হপ্ত পয়কর, এটা লেখছে আলাওয়াল, লেখছে চন্দ্রাবতী। দেখেন এই যে চন্দ্রাবতী লেখছে ক্রয়েশী মাগন ঠাকুর। এইগুলা হচ্ছে যে রোমান্টিক প্রণয় প্রখ্যানের বিষয়। এবং আমরা সামনের দিকে চলে যাই, আমরা এই চারটা এখন ফোকাস করব না। এবার দেখেন হিন্দু থেকে অনুবাদ কে করছে, যেমন মধুমালতী, এটা হলো হিন্দি থেকে। মধুমালতী অনুবাদ করছে মোহাম্মদ কবির, খুব গুরুত্বপূর্ণ এটা। মধুমালতী অনুবাদ করছে মোহাম্মদ কবির, মূল গ্রন্থ হচ্ছে মধুমালত। তাহলে মধুমালত থেকে, মধুমালত হচ্ছে মূল গ্রন্থ, এইটার অনুবাদক হচ্ছে মোহাম্মদ কবির। আর অনুবাদকৃত গ্রন্থের নাম হচ্ছে মধুমালতী। এবার আছে সতী ময়না লোর চন্দানী, সতী ময়না লোর চন্দানী। এইটার
দুইটা অংশ, তিনটা অংশ, এর মধ্যে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দৌলত কাজী, খেয়াল করেন, দৌলত উজির না, দৌলত কাজী, ঠিক আছে। দৌলত উজির বাহারাম খানা, এটা না হচ্ছে দৌলত কাজী। এই দৌলত কাজী নিয়ে আমরা কথা বলবো কিছুক্ষণ পরে। যে সতী ময়না লোর চন্দানী লেখছে দৌলত কাজী, প্রথম দুইটা খণ্ড দৌলত কাজী লেখছে হিন্দি কবি সাধনের মৈনাসত গ্রন্থ থেকে। তাহলে সতী ময়না লোর চন্দানী আসছে, মৈনাসত গ্রন্থ হইল মূল গ্রন্থ, ওখান থেকে অনুবাদ করে সতী ময়না লোর চন্দানীতে নিয়ে আসছে দৌলত কাজী। আর সতী ময়না লোর চন্দানীর তৃতীয় যে খণ্ডটা সেটা লেখছে আলোয়াল, এইটাও মৈনাসত্বের সাধনের যে মৈনাসত কাব্যগ্রন্থ থেকে আনা হয়েছে। আর পদ্মাবতীতে আলোয়াল লেখছে, এটা সবাই জানেন, এটা হলো পদুমাবত। তাহলে হিন্দি মূল গ্রন্থ পদুমাবত থেকে লিখছে পদ্মাবতী কে, আলোয়াল। এবং তাহলে পদুমাবতকে লিখছে মালিক মোহাম্মদ জায়েশি, মালিক মোহাম্মদ জায়েশি, খুব ইম্পর্টেন্ট, এখানে তিনটা তথ্য মনে রাখবেন। পদুমাবত হচ্ছে মূল গ্রন্থ, লেখছে কে, মালিক মোহাম্মদ জায়েশি। এটা কি, হিন্দি কাব্যগ্রন্থ। অনুবাদ করছে কি, আলাওয়াল। আলাওয়াল কি নাম দিয়েছে, পদ্মাবতী। এবার হচ্ছে মধুমালতী। মধুমালতী দুইটা, একটা লেখছে মোহাম্মদ কবির মধুমালত থেকে, আবার মধুমালতী আরেকজন লেখছে সৈয়দ হামজা, পুঁথি সাহিত্যের কবি তিনি, যে সৈয়দ হামজা লেখছে মধুমালত। তাহলে মধুমালত থেকে মধুমালতী আবার সৈয়দ হামজাও অনুবাদ করছে আপনার মোহাম্মদ কবিরের পাশাপাশি। এবার ফার্সি থেকে অনুবাদ যেগুলো হয়েছে, ইউসুফ জুলেখা, শাহ মোহাম্মদ সগির, লাইলি মজনু, দরুদ বাহারাম খা, এই হচ্ছে সয়ফুল মল্লিক বদিউজ্জামাল, এটাও একটু ইম্পর্টেন্ট আছে। আলোয়াল লেখছে, আলোয়ালের একটা কাব্যগ্রন্থ সয়ফুল মল্লিক বদিউজ্জামাল। বদিউজ্জামাল ছিল একটা পরী, সাইফুল মল্লিক মানে একটা পরী, আর মানে পরীর দেশে, যে আমার এখনো মনে পড়ে যে সাইফুল মল্লিক এবং বদিউজ্জামালের গল্পটা, আমি একদম ছোট থাকতে, প্রাইমারিতে থাকতে দাদু আমাদেরকে ঠিক একদম গুটগুটে একটা অন্ধকার, ওই সময় কারেন্টও থাকতো না, যে ওই সময় আমাদের এই নাতি না, মানে আমি আমার চাচাতো ভাই, ঠিক আছে, ওরা সহকর্মী, আমার বোন ছিল না, ছোট ছিল ওই সময় মনে হয়, আমাদেরকে উনি রাত্রেবেলা এটা বলতো, মানে সাইফুল মল্লিক বদিউজ্জামাল, আমরা গল্প শুনতে শুনতে ঘুমায় যাইতাম। মানে কত সুন্দর একটা মজার একটা ঘটনা ছিল, ঠিক আছে। হয়তো বা জীবনে এত সুন্দর মুহূর্ত আর কখনোই ফিরে আসবে না, যে আপনার একজন মুরব্বী গল্প বলবে, সেই বয়স তো আর আসবে না, দাদু আর আসবে না, দাদু মারা গেল। তো সপ্তপয়কর হচ্ছে আলাওয়াল এবং সিকান্দর নামা হচ্ছে আলাওয়াল লেখছে। তাহলে সপ্তপয়কর, সিকান্দর নামা এগুলো হচ্ছে আলাওয়াল, এবং সয়ফুল মল্লিক বদিউজ্জামান এটা আলাওয়াল লেখছে। তার মানে দেখেন যে আমার দাদুর মানে সাহিত্যের রেঞ্জটা কত বেশি ছিল, যে উনি আলাওয়ালের এই সয়ফুল মল্লিক বদিউজ্জামাল যেই গ্রন্থটা, এইটা উনি পড়ছে, মানে এই ঘটনাটা উনি জানে, যে ওখান থেকে আমাদেরকে এটা পুরোপুরি বলছিল। আমি এই ঘটনাটা এখন পর্যন্ত কোনো বইতে পাইনি, এই সম্বন্ধে কিছুই জানি না। আমার শুধু মনে আছে যে দাদু এই সয়ফুল মল্লিক বদিউজ্জামালের ঘটনাটা বলতো, এখন তো মারা গেছে, বাইসে থাকলে আবার শুনতাম। তো এই এই হচ্ছে সিকান্দার নাম হচ্ছে আলাওল, এটা হচ্ছে সিকান্দার নামা, হপ্তপয়কর এবং সাইফুল মল্লিক বদিউজ্জামাল, এগুলো হচ্ছে আলাওয়ালের কাব্যগ্রন্থ, ঠিক আছে। তো এগুলো একটু দেখে নিবেন, এই চারটা ভালো করে একটু দেখিয়ে নেবেন। আর এই যে জঙ্গনামা লাগছে ফকির গরিবুল্লাহ, এই জঙ্গনামা হচ্ছে আপনার, জঙ্গনামার ঘটনাটা হচ্ছে যে ইমাম হাসান হুসাইনের ঘটনা, মানে যুদ্ধ বিগ্রহ কারবালার বিষয়টা হচ্ছে আপনার জঙ্গনামা। জঙ্গনামা মানে যুদ্ধ বিষয়ক। আর নুন নামা লাগছে কবি আব্দুল হাকিম, এটা আপনারা জানেন। এবার আরাকান রাজসভা বা বাংলা সাহিত্য। তো বলা হয় যে আমাদের এই বাংলাতে যখন এই বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা ওই সেই লাগছিল, তখন এই বাংলা থেকে কবি সাহিত্যিকরা যায় আরাকানে যায় উঠছিল, মানে আরাকান রাজ্যে যায় উঠছিল। তখন মানে পাঠান আর মোগলদের মধ্যে শুধু কল যুদ্ধ লাগতো বাংলায়। তখন এই যে মানে অভিজাত মুসলমানরা, অভিজাত কবি সাহিত্যিকরা যারা আছে, এরা সবাই দলে দলে যায় আরাকানে যায় আশ্রয় নিছে। তখন যে রোসাঙ্গা রাজ্য, এটাকে আমরা কি বলি, মগ বলে, আমার আম্মু ছোটবেলায় ওই যে আপনার নখ বড় হয়ে গেল যে এগুলো মগ হয়ে গেছে, মানে মগ মানে চট্টগ্রাম অঞ্চলের মানুষ, যে এটা আমরা এখন বসে আছি, এটা হলো রোসাঙ্গা রাজসভার অন্তর্গত ছিল। এই রোসাঙ্গা বা এদেরকে এক এক কথায় কি বলতো, মগদের রাজত্ব বলতে হয়। যেমন ওই যে আমরা বলি যে পার্বত্য চট্টগ্রামে ওগুলো মগ বলি, যে ওখানে মগেরা থাকে, আসল কথা হচ্ছে এটা হলো রোহিঙ্গা বা রোসাঙ্গা রাজ্য ছিল এটা। তার মানে চট্টগ্রামের সাথে রোহিঙ্গাদের বিশাল বড় একটা কি বলা যায়, সাংস্কৃতিক ভাবে, ধর্মীয় ভাবে, অনেক ভাবে কি আছে, মিল আছে, হাজার মানে শত বছর ধরে, বা 200-300 বছর আগেও, 400 বছর আগেও এগুলোর সাথে মিল ছিল। তো তখন থেকে আরাকান রাজসভা বাংলা ভাষার সাহিত্য চর্চা শুরু হয়ে যায়। তাহলে পাঠান এবং মুঘলদের মধ্যে যে দাঙ্গা হাঙ্গামা লাগছিল, এখান থেকে বাঁচার জন্য আরাকান রাজসভাতে যায় কবি সাহিত্যিকরা যে উঠছিল।
উঠে যাওয়ার পরে তারা ওখানে অবস্থান নিচ্ছে, অবস্থান নিয়ে ওখানে তারা আরাকান রাজসভাটাকে একটা সাহিত্যিক প্যাটার্নে নিয়ে গেছে। তখন বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য একটা তীর্থস্থান ছিল আরাকান রাজসভা। এখন এই আরাকান রাজসভার প্রাণকেন্দ্র, তার মানে মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রাণকেন্দ্র ছিল আরাকান রাজসভা। তাহলে আরাকান রাজসভার কবি কারা কারা ছিল? দৌলত কাজী, মর্দন, প্রসী মগন ঠাকুর, মহাকবি আলাওল, আব্দুল হাকিম, ঠিক আছে, এরা সবাই ছিল রোসাঙ্গা রাজসভা বা আরাকান রাজসভার কবি। এখন দেখেন যে আমরা এবার তাহলে আমরা প্রথমে দেখলাম যে আরাকান রাজসভার প্রথম বাঙালি কবিকে, মানে আরাকান রাজসভায় তো বাঙালিরা যখন গেল তখন প্রথম যে বাঙালি কবির নাম ছিল তার নাম ছিল দৌলত কাজী। তাহলে আরাকান রাজসভার প্রথম বাঙালি কবির নাম হচ্ছে দৌলত কাজী, যিনি সতী ময়না এবং লোর চন্দানী, দেখেন ভালো করে খেয়াল করেন, সতী ময়না এবং লোর চন্দানী এই যে কাব্যটা, এই কাব্যটাকে লিখছে। সে কোন জায়গা থেকে লিখছে? হিন্দি কবি সাধনের যে মৈনাসত কাব্যগ্রন্থ থেকে সেইটাকে অনুবাদ করছে। মাত্র 2টা খণ্ড অনুবাদ করতে পারছে, তৃতীয় খণ্ডটা আলাওল করছে। তার মানে তাহলে সতী ময়না এবং লোর চন্দানী অনুবাদ কি করছে? দৌলত কাজী প্রথম ও দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড অনুবাদ করছে আপনার কি বলা যায়, আলাওল। এবং দৌলত কাজী হচ্ছে আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি। এখন সতী ময়না এবং লোর চন্দানী এই কাব্যগ্রন্থের মূল বিষয়টা কি, বিষয়বস্তুটা একটু মনে রাখেন। এই সতী ময়না লোর চন্দানী, তো এই যে এখানকার যেই এখানে যে দৌলত কাজী হিন্দু কবি মহাংস থেকে দিছে, তো এখানে এই যে লোরক রাজা, এই যে লোর চন্দানী, তো লোরক রাজার সতী স্ত্রী মানে ভালো স্ত্রী ছিল ময়না, তার নাম হলো ময়নামতি। এই লোরক রাজা কি করলো? একবার শিকারে গেল, শিকারে যায়া তখন সে চন্দ্রানীকে দেখতে পাইল। সে চন্দ্রানীকে যখন একটা বাসায় দেখলো, তখন সে মানে চন্দ্রানীকে যখন দেখলো, তখন চন্দ্রানীকে দেখার পরে সে একদম আহ, আচ্ছা সরি, যে তার যেই স্ত্রী, তার প্রথম স্ত্রীর নাম ছিল আপনার চন্দ্রানী। তাহলে লোরক রাজার প্রথম স্ত্রীর নাম ছিল চন্দ্রানী, লোরক চন্দ্রানী। খেয়াল করেন যে লোরক রাজার প্রথম স্ত্রীর নাম ছিল চন্দ্রানী। আর তার এরপরে যখন উনি ইয়েতে গেল, মানে মানে কি বলা যায়, যে যখন আমি একটু মনে ভুল করতেছি। আচ্ছা, তো ওনার এই যে লোরক রাজার প্রথম স্ত্রীর নাম ছিল সতী ময়না। ভালো করে খেয়াল করেন, আমি একটু আউলাই ফেলছি বিষয়টা, মানে গোলাই ফেলছি। যে লোরক রাজার প্রথম স্ত্রীর নাম ছিল সতী ময়না। তো উনি এই যখন সতী ময়নাকে রেখে যখন শিকারে গেল, তখন তার সাথে দেখা হইলো চন্দানীর। এই চন্দানীর রূপ দেখে, বুঝে বললাম যে পরের বউ দেখলেই মানে সবচাইতে, মানে ওই বউ সেই বউ থেকে সবার চাইতে বেশি সুন্দর কি পরের বউ। সেই পরের বউকে বা মেয়েকে দেখে সে তার প্রথম স্ত্রীর কথা ভুলে গেছে। চিন্তা করেন কিরকম পুরুষ মানুষ, মানে সে চন্দানীকে দেখে চন্দানীর রূপে এতটাই বিমোহিত হয়ে গেছে, তার যে ঘরে একটা বউ আছে সেই কথাটাই সে ভুলে গেছে, এই লোরক রাজা। এরপর সেই চন্দানীর সাথে সংসার টংসার করা শুরু করে দিল, রাজ্য টাজ্য সব খোয়া, মানে রাজ্য টাজ্য চিন্তার নাই তার, সে আর রাজ্যে ফিরে যায় নাই, চন্দানীর সাথেই আছে। এরপর হঠাৎ সে একটা ময়না পাখি দেখছে। দেখছেন যে অবস্থা, যে ময়না পাখি দেখে তখন তার মনে হয়েছে আয় হায়, তার তো ময়না নামক একটা স্ত্রী আছে, মানে তার তো সতী ময়না আছে, ময়না নামক স্ত্রী আছে। পরে সে এই চন্দ্রানীকে সহকারে কোথায় চলে আসছে? এই রাজ্যে চলে আসছে। পরে দেখে যে না, তার যে সতী ময়না, এই জন্যই তো নামটা তার সতী, ঠিক আছে, এই যে যে সতী ময়না সে কিন্তু এখনো রাজ্যে আছে, তাকে ছেড়ে যায় নাই। পরবর্তীতে এই লোরক রাজা এই দুই স্ত্রী নিয়ে সে সংসার করা শুরু করলো। যখন সে মারা গেল, তখন এই লোরক রাজার যে দুই স্ত্রী, এই দুই স্ত্রী দুইজনই সহমরণে চলে গেছে। তার মানে ওই যে আমরা জানলাম যে স্বামী মারা গেলে স্ত্রীরাও জ্বলন্ত চিতায় উঠে যাইত। তাহলে যে সতী ময়না লোরচন্দানী ঘটনা হচ্ছে এটাই, যে পরে এই যে লোরক রাজা যখন মারা গেল, দুই স্ত্রী সবাই আগুনে ঝাঁপ দিয়ে তার সাথে সহমরণে চলে গেছে। এই হচ্ছে সতী ময়না এবং লোরক চন্দানীর যে গল্পটা, সেটা এখানে আছে। তো যাই হোক, এবার দেখেন যে এরপর হচ্ছে ক্রয়সী মাগন ঠাকুর। উনি হচ্ছে ক্রয়সী মাগন ঠাকুর কি হিন্দু হিন্দু মনে হয়? না, উনি কিন্তু হিন্দু না। ঠাকুর হচ্ছে আহ সম্মান সূচক একটা উপাধি, যেটা রোসাঙ্গা রাজসভায় যারা ছিল
ওদের সম্মানসূচক প্রধানমন্ত্রীদেরকে সম্মানসূচকভাবে ঠাকুর বলা হতো। আর ক্রোয়েশি মাগুন মানে সে ছিল একজন মুসলিম। তো ক্রোয়েশি মাগুন ঠাকুর রোশাঙ্গারার সবার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি চন্দ্রাবতী কাব্য লেখছে, মাথায় রাখবেন, খুব ইম্পর্টেন্ট। এই চন্দ্রাবতী কাব্য লেখছে ক্রোয়েশি মাগুন ঠাকুর, এটা আজকে আমাদের স্লাইডে ছিল। এবং উনি ছিল পৃষ্ঠপোষক কার? আলাওলের। আলাওলের পৃষ্ঠপোষক ছিল। তার রচিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে চন্দ্রাবতী। তো মাগুন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় আলাওল পদ্মাবতী ও সাইফুল মুল্লুক বদিউজ্জামাল, যেটা বললাম আগে যে এটা পরীর, ওইটা হলো পরীর ঘটনা, যে একটা পরীকে বিয়ে করার জন্য এখানে যায় মনে হয় সাইফুল মল্লিক বদিউজ্জামালের বিষয়টা। বদিউজ্জামাল একটা পরী ছিল, সাইফুল মল্লিক ওখানে বদিউজ্জামালকে বিয়ে করার জন্য যায়। তাহলে এই হলো। আর পদ্মাবতীর ঘটনা তো আমরা সামনের দিকে পড়বো। তাহলে পদ্মাবতী এবং সাইফুল মল্লিক বদিউজ্জামাল এই দুইটা কাব্য রচনা করছে আলাওল। এখানে পৃষ্ঠপোষকতা দান করছে ক্রোয়েশি মাগন ঠাকুর, এটা একটু মাথায় রাখিয়ে। তো ক্রোয়েশি মাগন ঠাকুরের চন্দ্রাবতী, তো এখানে বলা হয়েছে যে যে ভদ্রাবতী নগরের রাজপুত্র বীরভূমের মন্ত্রীপুত্র ছিল আপনার আচ্ছা, তো যাই হোক, এখানে চন্দ্রাবতীকে লাভ করার জন্য বিভিন্ন যুদ্ধ বিগ্রহ হয়েছে, এটা একটু দেখিয়েন, এখানে স্লাইডে আছে, বুঝছেন, যে এখানে স্লাইডে ভালো করে আছে যে চন্দ্রাবতীর ঘটনাটা একটু পড়ে নিয়েন, এত ঘটনা পড়তে আর ভালো লাগে না, বুঝছেন, অনেক বলে ফেলছি। এবার হচ্ছে আমরা একটু আলাওল নিয়ে পড়ি, ঠিক আছে? আচ্ছা শোনেন, আমার কাছে যতগুলা স্লাইড এখনো আছে এগুলা আজকে শেষ হবে না। দেখেন এখানে এই যে অল্প অল্প কয়টা, যে কয়টা স্লাইড আছে এগুলা মানে এখন 6টা 8ও বেজে গেছে। তা আমরা আজকে আমারও মুখ ব্যথা করতেছে, অনেক বলতে বলছি তো। তো একটা কাজ করি যে আমরা এতটুকু রাখি, আমি টায়ার্ড হয়ে গেছি এখন। এই পদ্মাবতী সহকারে বা যেগুলো আছে এগুলো আমরা আগামী বৃহস্পতিবারে আমরা আমরা কালকে আর কোনো সেশন রাখতেছি না। আমরা আগামী বৃহস্পতিবারে আমরা এই যে আলাওয়াল থেকে শুরু করে এই যে এখানে আমরা দরুদ কাজী তো পড়ে ফেললাম, ঠিক আছে, ক্রোয়েশি মাগুন ঠাকুরও পড়লাম। তো ক্রোয়েশি মাগুন ঠাকুরের এই চন্দ্রাবতী থেকে শুরু করে শেষ পর্যন্ত যতটুকু আছে আমাদের সর্বোচ্চ গেলে 20-25 মিনিট লাগবে। তো 20-25 মিনিট আলোচনা করার পরে আমরা আধুনিক যুগে প্রবেশ করব। আমাদের এখানে আদুরি আপু আছেন? ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া কারেন্ট চলে গেছিল তো, ওই যে ভগবত স্লাইডের পরে কে আর কয়টা স্লাইড গেছে, আমি স্ক্রিনশট দিতে পারি না তো, এই আচ্ছা জন্য আমি দিয়ে দেবো, সমস্যা ক্লাস নেই। কি রেকর্ড করছে? হ্যাঁ ক্লাস রেকর্ড হয়েছে। এখন এখন হচ্ছে কি জানেন, আমি যে কত 3:30টা থেকে এ পর্যন্ত কথা বলতেছি, তো প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টার কাছাকাছি, একদম গলা ব্যথা হয়ে গেছে। বুঝছেন, এজন্য এজন্য এখন আপনারা তো আচ্ছা, এই সমস্যা নাই, হ্যাঁ, রেকর্ডটা দিলে আমি রেকর্ড থেকে আবার স্ক্রিনশট দিয়ে নিব, যাতে স্পষ্ট হয়। না সমস্যা নাই, আমি স্ক্রিনশট গুলো আপনাকে দিয়ে দেবো, কোনো ব্যাপার না, যে কটা স্ক্রিনশট আপনি মিস করছেন দিয়ে দেবো। আপনারা যারা 8 জন আছেন সবাইকেই আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর আজকে স্ক্রিনশট গুলো দিয়ে দেবো। আর যেটা হচ্ছে যে আপনারা যেহেতু আজকে আর মানে এনার্জি নাই, অনেক কথা বলছি তো, তো আমার আর মনে হয় 6-7টা স্লাইড আছে, এই 6-7টা সহকারে আধুনিক যুগ আমরা বৃহস্পতিবার ইনশাল্লাহ শুরু করে দেবো। আজকে দেখবেন যে আমরা অনেক বেশি, আমরা ওই যে আজকে একটা বড় প্রশ্ন আলোচনা করছিলাম, তো এই জন্য আমাদের সময়টা ওখানে